প্রিয় শিক্ষার্থীরা, আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তৃতীয় অধ্যায়টি শুরু করেছিলাম এবং আমরা পূর্বের ক্লাসে বিভিন্ন রকম বল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে পৃথিবীতে 4টা মোট মৌলিক বল রয়েছে। সেই 4টি মৌলিক বল হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এর মধ্যে সবথেকে বেশি পরিধিযুক্ত বলটি হচ্ছে মহাকর্ষ বল এবং সবথেকে শক্তিশালী বলটি হচ্ছে সবল নিউক্লিয় বল। এছাড়াও আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জড়তার ধারণা পেয়েছিলাম, গতি জড়তা এবং স্থিতি জড়তা সম্পর্কেও খানিকটা জ্ঞান লাভ করেছিলাম। আজকে আমরা সাম্য বল এবং অসাম্য বল নিয়ে আলোচনা করব। সাম্য বলটা কি? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দড়ি টানাটানি খেলাটির কথা দেখেছো বা এই কথাটি শুনেছো। দড়ি টানাটানি খেলাটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশে দুটি দল থাকে, দড়ির মাঝামাঝি জায়গায় কোথাও একটি রুমাল দেওয়া থাকে এবং সেই রুমালটি একটি নির্দিষ্ট লাইন ক্রস করে যে পাশে যাবে সেই দলটি কিন্তু বিজয়ী দল হবে। অর্থাৎ দেখা যাবে যে এই পাশে এবং এই পাশে দুটি দল থাকছে এবং দুটি দলই দড়িটাকে সমানভাবে টানছে। যখন এই রুমালটি এই নির্দিষ্ট লাইনটি ক্রস করে যে কোনো একদিকে যাবে, যেদিকে যাবে সেই দলটি বিজয়ী হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে রুমাল বা একটি বস্তু, আমরা যদি ধরে নেই এটাকে, এই বস্তুটার উপরে একাধিক বল ক্রিয়া করছে। দুই দিক থেকে দুই দল টানছে মানে কিন্তু বস্তুটির উপরে একাধিক বল ক্রিয়া করছে। তাহলে এই সংজ্ঞাটি সাম্য বল হচ্ছে, এই সাম্য বলকে যদি আমরা সংক্ষেপে প্রকাশ করতে চাই, যদি এই রুমালটি এই জায়গায় স্থির থাকে অর্থাৎ কোনো দিকে না যায়, তাহলে আমরা বলবো দুই দিকের দলই রুমালটির উপরে সমান বল প্রয়োগ করছে। অর্থাৎ এই ধরনের বলকে বলা হবে সাম্য বল। তাহলে আমরা যদি পদার্থবিজ্ঞানের ভাষায় সংজ্ঞায় আসি, সাম্য বল কি সেটা বলি। সাম্য বল হলো যদি কোনো বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করার ফলে একাধিক বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ না ঘটে, তাহলে এই ধরনের বলকে আমরা বলতে পারি সাম্য বল। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু একটি বই কিনে দুইজনই বিপরীত দিকে টানছো। দেখা যাচ্ছে তুমি বইটিকে 5 নিউটন বল দ্বারা টানছো, তোমার বন্ধুও বইটিকে 5 নিউটন বল দ্বারা টানছে, কিন্তু দুইজনের দিক কিন্তু বিপরীতে এবং দুইজনের বল সমান হওয়ার কারণে বইটি কিন্তু নিজের স্থানে স্থির রয়েছে, এ কিন্তু কোনো গতি লাভ করেনি। তাহলে এই ধরনের বলকেই আমরা বলতে পারি সাম্য বল। আমি তোমাদের সুবিধার জন্য সংজ্ঞাটি আবার বলছি। যদি কোনো বস্তুর উপরে একাধিক বল প্রয়োগের ফলে বলের লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না ঘটে, আমরা আরো বলতে পারি এভাবে, অর্থাৎ বস্তুটি গতিশীল না হয়, মানে বস্তুটি স্থির থাকে নিজের অবস্থানে, তাহলে এই ধরনের বলকে আমরা বলতে পারি সাম্য বল। সাম্য বলের অনেক উদাহরণই প্রকৃতিতে রয়েছে। মনে করো গাছে কোনো ফল ঝুলে আছে, এই ধরনের বলটাও কিন্তু সাম্য বল। তার কারণ গাছের বোটা কর্তৃক ওই ফলটির উপরে যে টান বল কাজ করছে এবং ওই ফলটির উপরে যে অভিকর্ষ ত্বরণ বা তার ওজনের জন্য যে বলটা কাজ করছে, নিম্নমুখী বল, সেই দুটি বল কিন্তু সমান। এ কারণেই কিন্তু ফলটি গাছে বোটার সাথে লেগে আছে। যদি ফলটি ওজনের কারণে যে বল সেটি বেশি হয়ে যেত, অর্থাৎ যখন ফলটি পরিপক্ক হবে এবং ওজনটি অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু বোটাটির টান বল কমে যাবে। সেই সময় কিন্তু ওজনের কারণে সৃষ্ট বলটির কারণে ফলটি কিন্তু বোটা ছিঁড়ে ভূমিতে পড়বে এবং এই ধরনের বলটাকে তখন আমরা বলতে পারি অসাম্য বল। তাহলে আসলে অসাম্য বলের সংজ্ঞাটা কি আমরা বলি? অসাম্য বল একই রকম ভাবে বলবো যদি একটি বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করে এবং বলের লব্ধি শূন্য না হয়। অর্থাৎ আগে আমরা বলেছিলাম বলের লব্ধি শূন্য হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো বলের লব্ধি শূন্য হবে না, এবং যেহেতু বলের লব্ধি শূন্য হবে না, তাই নির্দিষ্ট একটি দিকে ত্বরণ তৈরি হবে এবং বস্তুটি কিন্তু গতিশীল হবে। তাহলে এই ধরনের বলকে আমরা বলতে পারি অসাম্য বল। যে কোনো ধরনের বল, যদি আমরা বলি অভিকর্ষের প্রভাবে কোনো বস্তু মুক্তভাবে পড়ছে, সেটাও কিন্তু এক ধরনের অসাম্য বল। অর্থাৎ স্থির নয় বস্তুটি কিন্তু স্থির নয় এবং একটি বলের প্রভাবে সে গতিশীল, তাহলে এই ধরনের বলকে আমরা বলতে পারি অসাম্য বল। সংজ্ঞাটি আরেকবার বলছি, তোমরা খেয়াল করো। যদি কোনো বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করার ফলে বলের লব্ধি শূন্য না হবে এবং বস্তুটির ত্বরণ তৈরি হবে, তাহলে এই ধরনের বলকে বলা হতে হয় অসাম্য বল বা সাম্যতাবিহীন বল। শিক্ষার্থীরা, এবার মনে করি
একটু একটু আমরা উল্টো কথা বলছি এবার। মনে করো একটি বই, বইটির অনেক ওজন, মনে করো 5 কেজি ওজনের একটি বই, অর্থাৎ একটি ভারী বই। এই বইটাকে তুমি এবং তোমার বন্ধু দুই দিক থেকে টানছো। তুমিও 10 নিউটন বলে টানছো, তোমার বন্ধুও কিন্তু 10 নিউটন বলেই টানছে, যার ফলে তোমাদের পরস্পর যে বলটি সেটি কিন্তু নাকচ হয়ে যাচ্ছে। তুমি যখন 10 নিউটন বলে টানছো এবং তোমার বন্ধু যখন বিপরীত দিকে 10 নিউটন বলে টানছে, তখন কিন্তু পরস্পরের যে বিপরীতমুখী বল, এই বলের কারণে এর যে উভয় সাম্য বল সেটি কিন্তু এটি সাম্যতা অর্জন করছে এবং এর নিট বল শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বইটির ওজন কিন্তু, বইটির ভর 5 কেজি এবং ভর 5 কেজির কারণে এর কিন্তু একটি ওজন দাঁড়াচ্ছে। ওজনটি কত হচ্ছে? 5 গুণ 9.8 নিউটন, অর্থাৎ তখন কিন্তু ওজন হয়ে যাচ্ছে। এই ওজনের কারণে কিন্তু বইটি নিচের দিকে এক ধরনের বল অনুভব করবে। এটি কিন্তু তার ওজন জনিত টান বল। অর্থাৎ তোমরা যতই চেষ্টা করো না কেন, দুইজন যদি সমান বল প্রয়োগ করো, তারপরও কিন্তু ওজনজনিত বলের কারণে বইটি নিম্নমুখী দিকে অবস্থান করবে। অর্থাৎ তোমরা যতই চেষ্টা করো একটা ভারী বস্তুকে টান টান অবস্থায় রাখতে পারবে না। তার কারণ এটি কিন্তু ওজনজনিত বলের কারণে নিচের দিকে খানিকটা নিম্নমুখী অবস্থানে অবস্থান করবে। এটি আমাদের বইতে দেখো, খেয়াল করো শিক্ষার্থীরা, তোমাদের বইতে কিন্তু এরকম একটি ছবি দিয়ে বলা রয়েছে যে তুমি এবং তোমার বন্ধু যদি T1 এবং T2 দিয়ে T1 এবং T2 বল দিয়ে বইটিকে টানো, তারপরও কিন্তু বইয়ের উপরে একটি ওজনের কারণে W নিম্নমুখী বল কাজ করছে, যার ফলে বইটি কিন্তু নিচের দিকে ঝুঁকে রয়েছে এবং এটি কখনোই নিষ্ক্রিয় করা যাবে না। বলা হয়েছে লাস্টে, তাহলে বইয়ের ওজনের বলটিকে কখনোই নিষ্ক্রিয় করা যাবে না। শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভরবেগ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ভরবেগ। ভরবেগ শব্দটির ইংলিশ হলো বা মোমেন্টাম। সাধারণত বাইরের বইগুলোতে একে মোমেন্টাম দ্বারা প্রকাশ করা হয়, যদিও আমরা ভরবেগকে পি দিয়ে প্রকাশ করে থাকি, কিন্তু এর আসলে ইংলিশ হচ্ছে মোমেন্টাম। ভরবেগ শব্দটি দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি যে ভরবেগ মানে কি। ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। কোনো বস্তুর ভর এবং ওই বস্তুর বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। তাহলে ভর, যেহেতু ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করি, তাই আমরা লিখতে পারি এম গুণ ভি। শিক্ষার্থীরা, ভরবেগ কি একটি ভেক্টর রাশি না স্কেলার রাশি? তোমরা কিন্তু নিজেরাই এটি বলতে পারবে। যেহেতু ভর একটি স্কেলার রাশি এবং বেগ একটি ভেক্টর রাশি, তাই ভরবেগ একটি ভেক্টর রাশি। আমরা বলেছিলাম যে আমরা কোনো রাশিরই মাত্রা এবং একক মুখস্থ করব না, আমরা কিন্তু এই ইকুয়েশনটুকু জানলেই কিন্তু মাত্রা বা একক বের করে ফেলতে পারি। তাহলে আসো তো আমরা ভরবেগের এককটা বের করি। শিক্ষার্থীরা, আমরা ভরের একক বলতে পারি কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভরবেগের একক বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা মাত্রাটাও বের করতে পারি। ml T⁻⁻1, কারণ ভরের একক, ভরের মাত্রা m এবং বেগের মাত্রা l⁻⁻1। তাহলে আমরা প্রথম থেকে আরেকটু দেখি ভরবেগ কাকে বলে। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল ভরবেগ। ভরবেগ একটি ভেক্টর রাশি, যেহেতু বেগ একটি ভেক্টর রাশি এবং ভর একটি স্কেলার রাশি, তাই এদের গুণফল একটি ভেক্টর রাশি। ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড এবং ভরবেগের মাত্রা ml⁻⁻1। শিক্ষার্থীরা, আমাদের এখানে 71 পৃষ্ঠায় একটি
ছোট্ট অঙ্ক দেওয়া আছে, তুমি একটি টেনিস বলকে 10 মিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালের দিকে ছুঁড়ে মারার পরে একই দ্রুতিতে এটি তোমার দিকে ফেরত আসছে। বলটির ভর যদি 100 গ্রাম হয় তাহলে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন মানে mv - mu। তো যেহেতু এখানে দেখো লেখা আছে ভরবেগের পরিবর্তন মানে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। যদি আমি শেষ ভরবেগকে পি এবং আদি ভরবেগকে পি প্রাইম দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি পরবর্তী লাইনে শিক্ষার্থীরা প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু বেগটাকে 10 দিয়েছি এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বেগটাকে আমরা -10 দিয়েছি। তার কারণ হচ্ছে বলটি একই বেগে বিপরীত দিকে ফেরত আসছে, তাই এটি কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি 1 -1, অর্থাৎ তার ভরবেগের পরিবর্তন হচ্ছে 2 mv। শিক্ষার্থীরা দেখো আমাদের বইতে দেওয়া আছে, যেহেতু আমরা আর এমভি দিলাম না এই কারণে আমরা ভরবেগের এককটাই লিখতে পারি 2 কেজি মিটার/সেকেন্ড। শিক্ষার্থীরা এরপরে আমরা যাব সংঘর্ষ বা কলিশনে। এই সংঘর্ষটাও নির্ভর করে ভরবেগের উপরে। তার কারণ যে বস্তুর ভর বেশি সেই বস্তুর কিন্তু ভরবেগও বেশি, আবার যে বস্তুর ভর কম কিন্তু বেগ বেশি সেই বস্তুর ভরবেগও বেশি। অর্থাৎ বেশি ভরের একটি বস্তু সংঘর্ষে কিন্তু বেশি ভরবেগ প্রদান করবে, আবার অনেক বেশি বেগযুক্ত বস্তুও কিন্তু সংঘর্ষে অনেক বেশি বেগ প্রদান করবে। অর্থাৎ আমরা বলতে পারি একটি ভারী ট্রাক যদি অন্য কোনো যানের সাথে হালকা যানের সাথে সংঘর্ষে বা দুর্ঘটনায় লিপ্ত হয় তখন দেখা যাবে যে ওই ট্রাকটির ভরবেগটি অনেক বেশি থাকবে এবং যার ফলে অন্য যান এই ট্রাকটি দ্বারা অনেক বেশি গতিপ্রাপ্ত হবে। আবার মনে করো অতি দ্রুত গতির একটি মোটরসাইকেল যার ভর তুলনামূলক কম, সে যদি অন্য কোনো বস্তুকে আঘাত করে তাহলে তার ওই অতিরিক্ত বেগের কারণে কিন্তু তার ভরবেগটাও বেশি হবে এবং সেটিও কিন্তু মারাত্মক ক্ষতি সাধন করবে। তাহলে আসো আমরা সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করি। সংঘর্ষ মূলত এই কারণে বলছি কারণ এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটি আলোচিত হবে। শিক্ষার্থীরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী সূত্রটি এরকম ভাবে আমরা বলতে পারি, যদি একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই বিবৃতিটি বেশ কঠিন বোঝার জন্য, কিন্তু আমরা যদি ব্যাখ্যায় যাই দেখবে বিষয়টা অনেক সহজ। আসো আমরা ব্যাখ্যায় যাই। মনে করি m1 ভরের একটি গাড়ি যার আদি বেগ u1, সেটি সামনের দিকে চলছে, এবং m2 ভরের গাড়ি একটি যার আদি বেগ u2, এটিও সামনের দিকে চলছে, একই দিকে চলছে, দুটো একই দিকে চলছে। এই ক্ষেত্রে আমি যদি বলি u1 is greater than u2, অর্থাৎ প্রথম গাড়িটির বেগ দ্বিতীয় গাড়িটির বেগের থেকে বেশি, তাহলে একটা সময় প্রথম গাড়িটি দ্বিতীয় গাড়িটিকে ধাক্কা দেবে। যেহেতু u1 এর বেগ বেশি u2 এর বেগ কম, সুতরাং u1 দ্রুত গতিতে চলবে এবং দ্বিতীয় গাড়িটিকে ধাক্কা দেবে এবং ধাক্কা দেওয়ার ফলে দুটি গাড়ির মধ্যে একটি সংঘর্ষের তৈরি হবে।
শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের পরে গাড়ি দুটো V1 এবং V2 আদিবেগ নিয়ে আবার সামনের দিকে চলছে, বা দুটি অন্য দিকে যেতেও পারে। এখানে V1 এবং V2 আদিবেগ নিয়ে এরা আবার চলা শুরু করেছে। তাহলে এখানে দুটি ঘটনা ঘটছে, এখানে সংঘর্ষের পূর্বে একটি ঘটনা ঘটছে, সংঘর্ষের পরে একটি ঘটনা ঘটছে। আমি সূত্রে যদি ফেরত যাই তাহলে আমরা বলবো যে একাধিক বস্তুর উপরে যদি শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি M1 এবং M2 বস্তু দুটির মধ্যে এখানে একটি সংঘর্ষ হচ্ছে, যার ফলে এটি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি আর কোনো বল নেই। তাহলে নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সংঘর্ষের পরেও যা ভরবেগ থাকবে সংঘর্ষের পূর্বেও সেই একই ভরবেগ থাকবে। তাহলে আমরা যদি দেখি যে M1 এবং M2 দুটি বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগ কি ছিল, আমরা দেখতে পাচ্ছি M1 বস্তুটির ভরবেগ ছিল M1U1, M2 বস্তুটির ভরবেগ ছিল M2U2, এবং সংঘর্ষের পরে এদের ভরবেগ হলো M1V1 এবং M2 বস্তুটির M2V2। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বলেছি যে নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আদি যে ভরবেগ পরবর্তীতেও সেই একই ভরবেগ থাকবে, অর্থাৎ M1M2 প্লাস M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। এটি কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আবার একটু বলছি যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের যেটি পরিবর্তন হবে না, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ আমরা দেখতে পাচ্ছি M1U1 প্লাস M2U2 এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ M1V1 প্লাস M2V2। একইভাবে শিক্ষার্থীরা এই দুটি বস্তুর জন্য আমরা গতিশক্তি সংরক্ষণশীলতা সূত্রটিও লিখতে পারি। সেই ক্ষেত্রে সূত্রটি হবে আমরা গতিশক্তির জন্য লিখতে পারি হাফ mv স্কয়ার, তাহলে হাফ M1U1 স্কয়ার প্লাস হাফ M2U2 স্কয়ার ইকুয়াল টু আমরা এই সূত্রটি লিখতে পারি হাফ M1U1 স্কয়ার প্লাস হাফ M2U2 স্কয়ার ইকুয়াল টু হাফ M1V1 স্কয়ার প্লাস হাফ M2V2 স্কয়ার। শিক্ষার্থীরা আমরা দুটি সূত্র পেয়েছি, একটি ভরবেগের সংরক্ষণ সূত্র, একটি গতিশক্তির সংরক্ষণ সূত্র। এই দুটি সূত্র দিয়ে শিক্ষার্থীরা দেখো আমরা একটি সমীকরণ প্রমাণ করতে পারি, এবং সমীকরণটি দেখো আমাদের বইয়ের 72 পেজে লাস্টে দেওয়া আছে যে আমরা এই দুটি সমীকরণকে একত্রিত করে দুটি সূত্র লিখতে পারি। একটি হচ্ছে V1 ইকুয়াল টু M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2U2 বাই M1 প্লাস M2, আরেকটি হচ্ছে V2 ইকুয়াল টু M1 মাইনাস M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2M1U1 বাই M1 প্লাস M2। শিক্ষার্থীরা এই সূত্রটি তোমরা বাসায় প্রমাণ করার চেষ্টা করবে, এবং আমি পরবর্তী ক্লাসে এই সূত্রটি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দেব। তাহলে আজকে যতটুকু পড়িয়েছি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, এবং সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।